আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চট্টগ্রাম সহ দেশের বেশিরভাগ জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণ। 3 পার্বত্য জেলায় চরম ভোগান্তি, বিশুদ্ধ পানি ও খাবারের জন্য লাখ লাখ মানুষের আকুতি। ভোলায় রিং বেড়িবাঁধে ভাঙন, জোয়ার জলোচ্ছ্বাসে লোকালয়ে ঢুকে পড়েছে পানি, ব্যাহত হচ্ছে জনজীবন এবং জীবিকা। গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 5টি কোম্পানিকে নিয়ে পাইলট প্রকল্পের পরিকল্পনা, অতীত উদ্যোগের ব্যর্থতা খতিয়ে দেখার পরামর্শ। বিদেশি ঋণ শোধের চাপ কমছেই না, নতুন প্রতিশ্রুতি নেই গুরুত্বপূর্ণ 4 উন্নয়ন সহযোগীর, উদ্বিগ্ন নয় পরিকল্পনা কমিশন। এখন শুনবেন বিস্তারিত। চট্টগ্রামে কয়েকদিনের টানা বর্ষণে চট্টগ্রামের বাঁশখালীর বেশ কয়েকটি ইউনিয়ন পানিতে তলিয়ে আছে। পানিবন্দী কয়েক হাজার পরিবার। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত চম্বল, ছনুয়া, গন্ডামারা। ভেঙে গেছে ঘর, ভেসে গেছে ফসলি জমি ও চাষের মাছ। তবে গতরাত থেকে বৃষ্টিপাত না হওয়ায় কিছুটা স্বস্তি মিললেও সকাল থেকে ভারী বর্ষণে নতুন চিন্তার ছাপ পড়েছে বানবাসী মানুষের মুখে। এলাকাগুলোতে দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসনের সাথে মাঠে তৎপর সেনাবাহিনী। এদিকে গতরাতে কক্সবাজারের শহরতলির চন্দ্রিবা এলাকায় পাহাড় ধসে রোজিনা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। রাঙামাটির বিভিন্ন আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন। শনিবার রাতে শহরের লোকনাথ মন্দিরে আশ্রয় নেওয়া মানুষদের সঙ্গে কথা বলেন তিনি। বলেন, বন্যা ও পাহাড় ধস স্থায়ীভাবে ঠেকানো সম্ভব নয়, তবে পরিবেশ রক্ষা ও সচেতনতার মাধ্যমে ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। পাহাড় ধস প্রতিরোধে পরিকল্পনাহীন কোনো উদ্যোগ নয়, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রকৌশলগত নকশা ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তিতে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন প্রতিবেদক। যে তারা 7-8 দিন ধরে যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির ফলে যে পানি বিপদ সীমা অতিক্রম করে বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। তো গতকাল থেকে রাত্রের উজারে বৃষ্টি না হওয়ায় কিছুটা পানি কমে গেছে, যার কারণে আপনি দেখতেছেন যে গতকাল কিন্তু এই পুরা হোটেলটি পানির তলে ছিল। আজকে পানি নেমে যাওয়ায় তারা কিন্তু আরেক সংগ্রামে নেমেছে। এই যে পানি নামার পরেও তাদের যে একটা দুর্যোগ, একটা সংগ্রাম, যাদের ঘর বাড়ি তলিয়ে গেছে, যাদের ঘর বাড়ি সংকর গর্ভে বিলীন হয়ে গেছে, তাদেরকে আবার নতুন করে ঘর বাঁধতে হবে। আর যাদের প্লাবিত তারা আবার এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তবে আমি একটা জিনিস জানিয়ে রাখি, এখনো কিন্তু শঙ্খ এবং মাতামহরী নদীর পানি কিন্তু বিপদ সীমার উপর দিয়েই বইছে। যদি বা আজকে রাত্রে বৃষ্টি না হওয়ায় প্রায় 10 ফিটের মতো পানি নেমে গিয়েছিল, তবে আবহাওয়া খারাপ থাকার কারণে লালমোহর উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের করতোয়া আবাসন এলাকায় তেঁতুলিয়া নদীর ভাঙন আর জোয়ারের পানিতে দুর্বিষহ হয়ে উঠেছে মানুষের জীবন। রিং বেড়িবাঁধের একাধিক স্থানে ভাঙন দেখা দেয় প্রতিটা জোয়ারে প্লাবিত হচ্ছে বসতঘর, ভেসে যাচ্ছে গবাদি পশু। দীর্ঘদিনেও স্থায়ী সংস্কার না হওয়ায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। তারা বলছেন, শুধু জরুরি সংস্কার নয়, টেকসই সমাধানে সিসি ব্লকের স্থায়ী বাঁধ নির্মাণ জরুরি। এই জোয়ারের পানি ঢুকছে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের করতোয়া আবাসন প্রকল্প সহ আশপাশের এলাকায়। জোয়ারের পানি ভাঙা বেড়িবাঁধ দিয়ে উপচে লোকালয়ে ঢুকে পড়ায় প্লাবিত হচ্ছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। প্রায় 2 দশক আগে তেঁতুলিয়া নদীর তীরবর্তী মানুষকে জোয়ার ও জলোচ্ছ্বাসের হাত থেকে রক্ষায় নির্মাণ করা হয় করতোয়া আবাসন প্রকল্প এবং এর চারপাশে প্রায় 2 কিলোমিটার দীর্ঘ রিং বেড়িবাঁধ। সর্বশেষ 2022 সালে বাঁধটির সংস্কার করা হলেও এরপর আর কোনো বড় ধরনের কাজ করা হয়নি। এরই মধ্যে প্রায় 1.5 বছর আগে জোয়ারের প্রবল চাপে বাঁধের প্রায় 400 মিটার এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায় অন্তত 7 থেকে 8টি অংশ। এরপর থেকে প্রতিটি জোয়ারে বাঁধ উপচে কিংবা ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে প্লাবিত হচ্ছে বসতবাড়ি। আমরা সবাই পানির সাথে যুদ্ধ করে আমরা এখানে থাকি। জোয়ারে যে সম্পূর্ণ জোয়ামসা জয় আমাকে ঘরও পানি উঠলে আমরা খাদ্য খানাটা রান্না খামু, এমন কোনো পরিবর্তন থাকে না। আমরা গরু ফালি, হাঁস ফালি, মুরগি ফালি, হয়তো ছাগল বেড়া ফালি, জোয়ারে পানি উঠি আমি ওই জিনিস কি বাসা যাও। জলস্রোত হইলে মানে একদম ভরে যায়, বেড়ে ভেঙে গেছে। আর আপনার হলো ওই যে জিও ব্যাগ দিছে, এগুলি কিছুই নেই, সব নদী বিলীন করে নিয়ে গেছে। জোয়ারের পানিতে শুধু ঘর বাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের জীবিকা, ভেসে গেছে গবাদি পশু, নষ্ট হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র। প্রতিদিনই অনিশ্চয়তা আর আতঙ্ক নিয়ে বসবাস করছেন করতোয়া আবাসনের হাজারো মানুষ। স্থানীয়দের অভিযোগ, 1.5 বছর ধরে একই দুর্ভোগ চললেও নেওয়া হয়নি স্থায়ী কোনো উদ্যোগ। 2 বছর পর্যন্ত আমরা ওর কাছে অনেক রিকোয়েস্ট করছি, ওরা কথা আমাকে কোনো গুরুত্ব দেয়নি। ব্রিজ সাইডের কাজগুলো দেন তো দ্রুতভাবে করে দেয়। জলস্র হইলে তারা গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে 1.5 বছর আগে চালু হয়েছিল কাউন্টার ও ই-টিকিট ভিত্তিক বাস সেবা। লক্ষ্য ছিল যাত্রীদের ভোগান্তি কমানো, নির্ধারিত স্টপেজ নিশ্চিত করা এবং ভাড়া
দেয় স্বচ্ছতা আনা, কিন্তু অল্প সময়ের মধ্যেই থেমে যায় সেই এখন আবার নতুন পরিকল্পনার কথা বলছেন সংশ্লিষ্টরা। তবে প্রশ্ন উঠছে, অতীতের ব্যর্থতা থেকে শিক্ষা না নিলে নতুন উদ্যোগ কতটা সফল হবে? বাসের জন্য যাত্রীদের আর ছোটাছুটি করতে হবে না, ভাড়া নিয়ে কন্ডাক্টরের সঙ্গে তর্কও কমবে। নির্ধারিত স্টপেজ ছাড়া যাত্রী ওঠানামাও 2025 সালের ফেব্রুয়ারিতে রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা আনতে চালু হয় কাউন্টার ও ই টিকিট ভিত্তিক বাস সেবা। 26টি কোম্পানির বাসকে 4টি জোনে ভাগ করে নির্দিষ্ট রুট ও রং নির্ধারণের উদ্যোগ নেয়। কয়েকদিনের মধ্যেই থেমে যায় সেই উদ্যোগ। শুরুতে কিছু কাউন্টারে টিকিট বিক্রি হলেও পরে সেগুলো উধাও হয়ে যায়। বাস চলতে থাকে আগে, এখনো যেখানে সেখানে যাত্রী ওঠানামা করছে। ট্রাফিক পুলিশের তৎপরতাও মানছেন না অনেক চালক। এখানে জায়গা না ঠিক আছে, কিন্তু এইখানে স্টপিস হয়, আপনি মেন স্টপিসে যাবেন, ওই জায়গায় বাস থামবেন না, তাহলে আপনি করবেনটা কি? আমরা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও এসে দাঁড়াচ্ছে, সামনে দাঁড়াচ্ছে, বললেও চলে যায় না, মানে হাসি মারতেছে, বলতেছি যে স্টপিস থেকে তোলেন, শুনে না। অনেক সময় দেখা যায় যাত্রীরাও আমাদের উপরে ক্ষেপে উঠতেছে। কেন ব্যর্থ হলো এই উদ্যোগ? ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক জানান, 700টির বেশি কাউন্টারে পিওএস মেশিনের মাধ্যমে টিকিট বিক্রির পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়েছিল। তবে জনবলের অদক্ষতা ও নিয়মিত পরিচালনায় ব্যর্থ হওয়ায় তা বন্ধ হয়ে যায়। ওই যে কোম্পানিকে আমরা কন্ট্রাক্টে দিলাম, তারা 778টা স্টপেজে দ্বিগুণ লোক লাগবে, প্লাস এগুলি ম্যানেজমেন্টের জন্য সুপারভাইজার আরো লোক লাগবে, প্রায় তাদের 2,500-3,000 লোক লাগে। এই লোকগুলিকে নিয়োগ দিয়ে ট্রেনিং দিয়ে তারা যখন প্রিপেয়ার করলো, দেখলাম, আমরা বললাম যে আমরা ট্রায়ালে যাই। তারা যে নিয়োগ দিয়েছে, লোকজনকে ট্রেন করছে, তারা ঋণ পরিশোধের চাপ কমছেই না। গত এক বছরে আগের তুলনায় প্রায় 11 ভাগ অর্থ বেশি শোধ করেছে বাংলাদেশ। একই সময় প্রকল্পের অর্থ ছাড় কমেছে প্রায় 19 ভাগ। নতুন প্রতিশ্রুতি দিচ্ছে না গুরুত্বপূর্ণ 4 ঋণদাতা। যদিও এতে উদ্বিগ্ন নয় পরিকল্পনা কমিশন, বলছে হুট করে নয়, যাচাই বাছাই করে প্রকল্পের ঋণ চাওয়া হচ্ছে। এতে প্রবাহ কিছুটা কমলেও সামনে তা বাড়তে পারে। গত 2 বছরে বিদেশি ঋণ নিয়ে অস্বস্তি বেড়েছে। 2024-25 অর্থ বছরে প্রথম রেকর্ড $4 বিলিয়ন কিস্তি শোধ করেছিল বাংলাদেশ। বিদায়ী অর্থ বছরের 11 মাসে তার চেয়ে বেশি শোধ করেছে সরকার। মুদ্রার হিসেবে যার পরিমাণ প্রায় $413 কোটি, যার বড় অংশই গেছে বিশ্বব্যাংক, এডিবি ও জাপানের কাছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির প্রতিবেদন বলছে, জুলাই অভ্যুত্থানের পর থেকে নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি ভারত। আগের লাইন অফ ক্রেডিটের আওতায় মিলছে $736 কোটি, সেখান থেকে বিদায়ী অর্থ বছরের 11 মাসে মিলেছে $25 কোটি। নতুন কোনো ঋণের প্রতিশ্রুতি দেয়নি রাশিয়া। অর্থ এসেছে শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে। আগের নেয়া ঋণের $43 কোটি ছাড় করেছে জাপান। সারা নেই বেইজিং ভিত্তিক এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক AIIBর। তবে কয়েকটি দাতা সংস্থার সাথে মিলিয়ে কনসোর্টিয়াম ঋণের ব্যাপারে আগ্রহ আছে সংস্থাটি। ফরেন লোন তো আমরা নিতে কোনো অসুবিধা নেই, আমি দেখি, যদি সেটা ভালো উদ্দেশ্য হয়, সেখানে যদি রিটার্ন অন ইনভেস্টমেন্ট, আমি যদি $1 খরচ করে $5 আমার মানে রিটার্ন আসে, আমার অসুবিধা কি ফরেন লোন নিতে? ফরেন রিজার্ভের জন্য তো ফরেন লোন লাগবেই, সেটা নিয়ে সমস্যা না। সমস্যা হচ্ছে আমার ডেট সার্ভিসিং লায়াবিলিটিটা কেমন হচ্ছে, আমার ফিসক্যাল ডেট ম্যানেজমেন্টটা কি হচ্ছে, ফিসক্যাল সাস্টেনেবিলিটি এনশিওর করছি কিনা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। সেগুলো দেখার জন্য আমরা ডেট ম্যানেজমেন্টও কিছু সংস্কারের কথা বলছি। এই মুহূর্তে বাংলাদেশি বিদেশি ঋণের দায় প্রায় $8,000 কোটি। আবার প্রকল্পের বাস্তবায়ন ধীর হওয়ায় প্রতিশ্রুতি ও অর্থছাড় কমিয়েছে উন্নয়ন সহযোগীরা। এর মাঝেই বাজেট সহায়তা নিয়ে আলোচনা চলছে IMF এর সাথে। ব্যাংক